আসসালামু আলাইকুম। শুরু করছি মায়াবতীর ইচ্ছা পর্ব ৮। লিখেছেন ইসরাত জাহান। গাড়ি এসে থামলো আশ্রমের সামনে। গাড়ির ব্যাক সাইডে থেকে বের হয় মায়া ও রাজ। তার পিছন থেকে আরও একটি গাড়ি আসে। সেখান থেকে বের হয় মৌ আর পিয়াস। সবাই এসে আশ্রমের মেইন গেটে থেমে যায়। ছোট ছোট বাচ্চারা মন্ত্রীর জন্য স্বাগতমের ব্যবস্থা করে রেখেছে। রাজ একটি ছাই রঙা ব্লেজার পরেছে, মায়া নীল রঙের তাঁতের শাড়ি। রাজ ও মায়ার দিকে তাকিয়ে সবাই তাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। আশ্রম কর্মী এসে একটি ফুলের তোড়া দেয় রাজের হাতে। রাজ হাসি মুখে তোড়াটি নেয়। সবাই মিলে একসাথে আশ্রমের ভিতরে ঢুকলো। প্রথমে রাজ ও মায়া, তার পিছনে পিয়াস ও মৌ। সবাই আশ্রমের চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। মৌ এসে মায়ার পাশে দাঁড়িয়ে পড়ে। রাজ ও পিয়াস আশ্রম কর্মীদের সাথে কথা বলে। তারা রাজকে আপ্যায়ন স্থানে নিয়ে বসিয়ে দেয়। কিছু নাস্তা পানি করতে দেওয়া হয় রাজকে। মায়াকেও ডাকা হয়েছে, কিন্তু মায়া একটু পর আসছি বলেছে। মৌ মায়ার পাশে দাঁড়িয়ে সব কিছু দেখতে দেখতে বলে, সবার সব কিছু পূরণ হয়, শুধু আমাদের উদ্দেশ্য বাদে। মায়া মৌয়ের কাঁধে হাত রেখে বলে, ওটাও পূরণ হবে বোন। কিভাবে আপু? আমার জন্মের পর না পেলাম মায়ের ভালোবাসা, না পেলাম বাবার, অথচ ওদিকে যার জন্য আমাদের এই অবস্থা তারা সুখে। বলতে না বলতে ময়ের চোখ থেকে পানি পড়তে থাকে। মায়া ময়ের চোখের পানি মুছে বলে, বড় বোন হয়ে আমি এখনো স্ট্রং, তোমাকেও এমন হতে হবে। আমাদের বাবা নামক নরপশুর শেষ দিন হবে, খুব শীঘ্রই হবে। শিরায় শিরায় ভোগ করবে সে। দাঁত কটমট করে বলে মায়া। মৌ শান্তি পায় মায়ার কথায়। মোহন সর্দার ও সোনালি এই দুই বোনের জীবনের কাল ছিল। এখন এই দুই বোন বড় হয়ে তাদের জীবনের কাল। মৌয়ের গ্রাজুয়েশন শেষ। মায়া চেয়েছিল একটা ফ্যাক্টরি মৌয়ের দায়িত্বে দিতে, কিন্তু মৌ না করেছে। তার কথা মতে আমি পিয়াসের সাথে সুখে আছি। আমার ছোট সংসার, সবার সাপোর্ট ও ভালোবাসা আছে। বেশি উপরে যেতে গেলে আমি এগুলো পাবো না। মায়া যেমন ভালোবাসার কাঙ্গাল, মৌ নিজেও তেমন। তাই মায়া মৌকে পরিপূর্ণ ভালোবাসায় পূর্ণ রেখেছে। পিয়াস ছেলে ভালো মনের, সে নিজেও মৌয়ের জন্য পাগল। পিয়াসের সামনে 1 মাস বন্ধুত্বের রূপ নিয়ে ঘুরতে না ঘুরতেই পিয়াস মৌকে ভালোবেসে ফেলে। তারপর পিয়াস মৌকে বিয়ে করে। আশ্রমের একটি বাচ্চা মেয়ে এসে মায়ের হাত ধরে ঝাঁকিয়ে বলে, ম্যাম ম্যাম, আপনাকে খেতে ডাকছে, আসুন। মায়া বাচ্চাটির দিকে তাকিয়ে থাকে। কি সুন্দর ফোকলা দাঁতের একটি গুলুমুলু মেয়ে। মায়ের হাত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হাসতে থাকে। মায়া হাঁটু গেড়ে বসে বাচ্চাটির সামনে বলে, তোমার নাম কি? মেয়েটি ফোকলা দাঁত দিয়ে খিলখিল করে হেসে বলে, হাসি। আমাকে আশ্রমের সবাই হাসি বলে, কারণ আমি সারাদিন হাসতে থাকি। মায়া হাসির দিকে তাকিয়ে বলে, জানো আমার একটা হাসিমা আছে, কিন্তু তোমার মতো হাসে না। মেয়েটি 3 আঙ্গুল দিয়ে ঠোঁট ঢেকে অবাক হওয়ার ভাব করে বলে, হো, একটু হাসে না? না হেসে মানুষ থাকে কিভাবে? আমার তো মজার কিছু দেখলেও হাসি পায়। মায়া বাচ্চাটিকে জড়িয়ে ধরে, কল্পনা করে নিজের ছোটবেলার স্মৃতি। মায়া ছোটবেলায় প্রচুর শাহানা পারভিনের শাড়ি পরত। একদিন মোহন সর্দার আসার আগে শাহানা পারভিনের শাড়ি পরে আয়নায় ফোকলা দাঁত নিয়ে হাসতে থাকে। বাচ্চা মানুষদের কাজই কারণ অকারণে হাসতে থাকা। মোহন সর্দার মায়াকে দেখে বলতেন, আমার মোহমা, আমি এখন বউ সেজেছি বাবা, আমাকে বউ লাগছে? হ্যাঁ হ্যাঁ, খুব বউ লাগছে, বলেই জোরে ধরতেন মায়াকে। শাহানা পারভিন এদের বাবা মেয়ের ভালোবাসার ভিতর ঢুকে বলতেন, আমার মা এত বউ সাজে কেন? বরের তো ঠিকানা নেই। মায়া বউ সাজ নিয়ে কোমরে হাত রেখে বলতো, আমি এখন বিয়ে করব না, বিয়ে করলে তোমাদের থেকে দূরে যেতে হবে যে। শাহানা পারভিন মেয়েকে কাছে নিয়ে বলতেন, তোমাকে আমাদের কাছে রাখার ব্যবস্থা করব মা, তুমি আমাদের থেকে দূরে থাকবে না। তোমার বর নিজে তার সিংহাসন তোমার রাজত্বে চালাবে। মায়া খুশি হয়ে বলে, হ্যাঁ সত্যি বলছো মা, আমার বর আমাকে নিয়ে যেতে আসবে না, এখানেই থেকে যাবে? শাহানা পারভিন মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিতেন। মায়া ওরূপ তখনকার মোহনা মোহন সর্দারের দিকে তাকিয়ে বলতো, আমি তোমাদের কাছে থাকবো বাবা, কি মজা কি মজা।
বলেই বাবা মাকে চুমু খেত মায়া। দৃশ্যগুলো চোখের সামনে ভাসতেই মায়া কান্না করে দেয়। হাসি নামের বাচ্চা মেয়েটিকে বলে, ছোটবেলাটা সুন্দর রে হাসি, তখন না চাইতেও হাসি পায়। আর তারপর যত বড় হবি, লোকজন চিনতে থাকবি, তত বেশি কষ্ট পাবি। হাসির কিছু দেখলেও আর হাসতে ইচ্ছে করবে না। বোকা হাসি কিছুই বুঝতে পারল না। মৌ এমনি বাবা মায়ের ভালোবাসা পায়নি, তাই কষ্ট লাগছিল তার। এখন আবার মায়ের কষ্ট দেখে আরো বেশি কষ্ট পাচ্ছে। হাসি মায়াকে সোজা করে মায়ার চোখের পানি মুছে বলে, তুমি কান্না করছো কেন? তোমার কাছে কি চকলেট নেই? আমি তো চকলেট কিনতে পারি না, কিন্তু তুমি এই সুন্দর সুন্দর জামা কাপড়ের মতো চকলেট কিনতে পারবে? মায়া ফোঁস করে হেসে দেয়। হাসি মেয়েটির মায়া ও মৌকে টানতে টানতে বলে, চলো চলো, ওরা সব খাবার খেয়ে নিবে, আমরা কিছুই পাবো না, তাড়াতাড়ি আসো। মায়া ও মৌ হাসির টানাটানিতে দৌড়াতে থাকে। রাজ ও পিয়াস এটা দেখে হেসে দেয়। মৌ নিজেও শাড়ি পরেছে। দুই শাড়ি পরা নারীকে এক ছোট বাচ্চা দুই হাতে টেনে দৌড়ে নিয়ে আসছে। এটা সবাইকে মিষ্টি মধুর দৃশ্য তৈরি করে দেয়। মায়া ও মৌ একে অপরের দিকে চেয়ে মিষ্টি হেসে বলে, এই জীবনটাই তো আমরা চাই। দৌড়ে এসে মায়া ও মৌকে এক জায়গায় বসিয়ে দেয় হাসি। মায়া হাসিকে হাত ধরে টেনে নিজেদের মাঝে বসিয়ে দেয়। নাস্তার থাকা রসমালাই হাসিকে খাইয়ে দেয়। সবাইকে বলে, বাচ্চাদের এখানে নিয়ে আসুন, আজ আমি তাদের খাইয়ে দিব। আশ্রমকর্মীর বাচ্চাদের নিয়ে আসে। ভিন্ন ভিন্ন বাচ্চা হাজির হয়। কিছু কিছু বাচ্চাদের পা নেই, তারা হুইল চেয়ারে করে আসছে। কিছু কিছু বাচ্চা প্রতিবন্ধী বাচ্চা, তো কিছু বাচ্চা বোবা কালা। আবার হাসির মতো সুস্থ কিছু বাচ্চার জীবন এমনিতেই বাবা মাহীন। মায়া ও মৌ সবাইকে চকলেট দেয়। রাজ ও পিয়াস মিলে সবাইকে শীতের পোশাক ও কিছু খাতা কলম দেয়। মায়া তার আশ্রমে সরকারি শিক্ষা ব্যবস্থা করে রেখেছে। এখন রাজ থাকাতে আরো বেশি উপকার হলো। নাস্তা খেয়ে সবাই আশ্রমের সামনে বড় ফাঁকা মাঠে এসেছে। এখানে খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে। বাচ্চারা প্রতিদিন বিকেলে এখানে খেলাধুলা করে। আজ এখানে বাস্কেটবল খেলার ব্যবস্থা করা আছে। শুধু আজকের জন্য না, এই ব্যবস্থা এখানে রেডিমেড করাই থাকে। রাজ এটা দেখে বলে, তোমরা বাস্কেটবল খেলো? বাচ্চারা চিলিয়ে বলে, হ্যাঁ, আমরা সব ধরনের শিক্ষা অর্জন করি। রাজ বাচ্চাদের উৎসাহিত করতে বলে, চলো আমরাও খেলি। বাচ্চারা উৎসাহ পায়, বলে, হ্যাঁ হ্যাঁ খেলবো, চলো চলো। মায়া না করে বলে, এটা বাচ্চাদের খেলার জায়গা, কোনো বুড়োদের না। রাজ ভ্রু কুঁচকে বলে, মায়াবতীকে ভয় পাচ্ছে? এক্সকিউজ মি, আমি না বাক্যেও পোষ মানাই, এটা তো বাস্কেটবল। তাহলে চলো খেলা শুরু করি। চ্যালেঞ্জ করছেন? চ্যালেঞ্জ ধরতেই পারো। পিউ বেবি, তোমরা সবাই লাইন দিয়ে দেখতে থাকো। আজ আমি আর আমার মায়াবতী বাস্কেটবল খেলবো। পিয়াস বলে ওঠে, ওকে বস। বাচ্চারা মৌ ও পিয়াস মিলে চারপাশ ঘিরে থাকে। আশ্রম কর্মী বাবুর্চিদের কাছে রান্নার দিক দেখছে। রাতের খাবার রান্না হচ্ছে ওদিকে। সবার মুখে এখন ফুটছে হুররে। তার সাথে সবাই মিলে হাততালি দিতে থাকে। এদের মাঝখানে মায়া ও রাজ সামনাসামনি মুখ করে দাঁড়িয়ে আছে। মাঝখানে বল রাখা। রাজ তার এক পা দিয়ে বলে কিক দিয়ে ছুটতে থাকে বলের পিছনে। মায়া নিজেও দৌড়াতে থাকে, কিন্তু মায়া তো শাড়ি পরা, সে কি আর রাজের মতো তড়িৎ গতিতে যেতে পারবে? কখনোই না। রাজ বল নিয়ে দ্রুত এগোতে থাকে। মায়া হার মানার পাত্রী না, তাই সেও ছুটছে। অবশেষে মায়া বলের কাছে আসতেই রাজ বল হাতে নিয়ে মাটির দিকে আপ ডাউন করতে থাকে। মায়া তাকিয়ে দেখছে, সুযোগ খুঁজছে কখন বল নেওয়া যায়। মায়া একবার রাজের দিকে বল নেওয়ার চেষ্টা করতেই রাজ বলটি বাস্কেটে ঢুকিয়ে দেয়। 3 রাউন্ডের খেলা হবে। প্রথমবার রাজ জিতে যায়। মৌ বাদে সবাই হাততালি দেয়। বাস্কেট থেকে বল পড়তেই মায়া তাড়াতাড়ি করে বল নিয়ে নেয়। বল নিয়ে পা এদিক ওদিক করছে। তারপর বল মাটির দিকে আপ ডাউন করতে থাকে। মায়ের শাড়ির আঁচল ছেড়ে দেওয়া ছিল, বাম হাতে পুরোটাই আঁচল। এদিকে মায়ের কাঁধ অবধি মাঝারি চুলগুলো ছেড়ে দেওয়া। হেলতে দুলতে থাকার সময় চুলগুলো মায়ের নাকের মুখে এসে পড়ে। রাজ মাঝে হাত দিয়ে আবার হাত দুটো উপরে করে ঘাড় কাত করে মায়াকে দেখতে থাকে। মায়া বল নিয়ে যে একটু এগোতে যাবে,
ওর আঁচল উঠতে শুরু করে, যার ফলে মায়া হাত উঁচু করে আঁচল ঠিক করতে চায়, আর সেই সুযোগ কাজে লাগায় রাজ। মায়ার ডান হাত থেকে বল নিয়ে নিজে বাস্কেটে ঢুকিয়ে দেয়। মায়া অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে রাজের দিকে। রাজ চোখ টিপ দিয়ে বলে, নাও ইউ হ্যাভ অন চান্স মায়াবতী। মায়া রেগে মেগে তাকিয়ে থাকে রাজের দিকে, অতঃপর কিছু ভেবে শাড়ির আঁচল পেঁচিয়ে কোমরে গুজে নেয়, চুলগুলো ছোট খোপা করে নেয়। নিজেকে প্রস্তুত করে মায়া চোখ ছোট ছোট করে তাকায় রাজের দিকে, মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে রাখে। রাজ তাকিয়ে থাকে মায়ার এই দৃষ্টিতে। রাজ নিজেও তার ছোপ ছোপ দাড়ির মাঝে শুষ্ক এক হাসি দেয়। মায়া ভেবে নেয় রাজ তার মায়ার জালে ফেসেছে। সুযোগ বুঝে মায়া ঠিক রাজের হাত থেকে বল নিয়ে নেয়, কিন্তু মায়াকে অবাক করে রাজ জোরে চিল্লিয়ে বলে, বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রী মশাই এখন প্রেম করবে। বাচ্চারা একটু চাওয়াচাওয়ি করে নেয়। পিয়াস ও মৌ বলে, চোখে হাত দিয়ে বন্ধ করো। সবাই সাথে সাথে চোখ বন্ধ করে। মায়া বল হাতে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে রাজের দিকে। এখন আবার কিসের প্রেম? ভাবনার মাঝে রাজ মায়ের কাছে এসে মায়ের মুখ পানে চেয়ে থাকে। তারপর মায়ের ললাটে একটি ভালোবাসায় চিহ্ন দেয়। মায়া কেঁপে ওঠে। রাজ সেই সুযোগে মায়ের থেকে বল নেয়। মায়ের থেকে বল নিয়ে মায়ের কানের কাছে নিজের মুখ নিয়ে এসে বলে, দুষ্টুমি করতে নেই মায়াবতী। বলে মায়ের ছোট খোপা খুলে চুলগুলো ছেড়ে দেয়। তারপর বলে, এসব টেকনিক আমাদের ফার্স্ট নাইটের জন্য জমা রেখো। এখানে তো বাস্কেটবল খেলবো, আমার প্রেম ভালোবাসা তো এখানে না। রাজের এমন কথা শুনে মায়া আর চোখে তাকিয়ে রাগ দেখাতে থাকে। রাজ মায়ার থেকে দূরে যেতে যেতে সবাইকে বলে, বাচ্চারা চোখ খুলো। সাথে সাথে সবাই চোখ খুলে, আর রাজ বাস্কেটে তৃতীয়বারের মতো বল রেখে দেয়। সবাই হাততালি দিয়ে হাসতে থাকে। রাজ ও মায়া যেই জিতুক না কেন, এরা তো সবাই কাছের, যে কোনো একজন জিতেছে মানেই খুশি। খেলাধুলা শেষ করতে করতে আশ্রম কর্মী এসে ডাক দিতে থাকে, খাবার রান্না হয়ে গেছে। গরম গরম শীতকাল খাবার খেলে ভালো লাগবে, আর বাচ্চারা ঘুমিয়ে যাবে। সবাই চলে যায়। মায়া ঠায় দাঁড়িয়ে আছে সেখানে। হুট করে রাজ এসে মায়ের কোমর থেকে শাড়ির আঁচল ছেড়ে দেয়। মায়ার গায়ে ছোঁয়া না লাগলেও আঁচল সরে যাওয়াতে অনুভব করলো তার শাড়িতে রাজ হাত দিয়েছে। এমনিতেই রাগ চেপে বসেছে মায়ের মাথায়। হেরে যাওয়াটা যেন একটা বড় ব্যর্থতা মায়ার কাছে। সে হারতে চায় না, সে চায় জিততে, আর এই রাজ তাকে হারিয়ে দিচ্ছে। এখন আবার তার গায়ে হাত দিল, একটু আগে তার কপালে ভালোবাসা দিল। সহ্য করতে না পেরে মায়া রাজের কলার চেপে নিয়ে গেল আশ্রমের পিছনে। দেয়ালের সাথে রাজকে চেপে ধরে। নিজেকে কি ভাবেন আপনি? একটা খেলায় জিতেছেন শুধু, কিন্তু আপনাকে চিরতরে হারিয়ে দিব এই আমি। রাজ মায়ের দুই কাঁধ ধরে মায়াকে উল্টো ঘুরিয়ে দেওয়ালে চেপে ধরে বলে, হারতে তো চাই মায়াবতী, তোমার মায়ায় হেরে গেছি আমি। এর থেকে আর কোনো হার আছে কি এই জগতে? মায়া তাকিয়ে থাকে রাজের চোখের দিকে, বলে, এভাবে আমাকে আপনার দিকে আকর্ষিত করতে চাইবেন না। আপনার যারা বেবি আছে আপনার জীবনে, আমার যারা বেবি তো আর আমার মায়াবতী না। শ্যাট আপ, আমাকে আপনার ওই হ্যাংলা যারা বেবি ভাববেন না। পাগল নাকি? আমার যারা বেবি ওয়ান পিস, সে তো খালি চেষ্টা করতে থাকে আমার সান্নিধ্য পাওয়ার জন্য, কিন্তু আমার মায়াবতী হলো -1 পিস, যাকে পুরো পৃথিবী জুড়ে খুঁজলেও পাওয়া যাবে না, যার সান্নিধ্য পেতে ছুটতে থাকে এই মন্ত্রীমশাই। আপনার এই আবেগের ক্ষত বিক্ষত করে দিব আমি মন্ত্রীমশাই। রাজমায়ের মুখের উপর তার বুড়ো আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে, আমার ক্ষত মলম দিয়ে সরিয়ে তুলবে আমার যারা বেবি, আর তারপর আবারও তোমার কাছে ক্ষত নিতে আসবো আমি। বলে রাজ হো হো করে হেসে দেয়। মায়া রাজের সাথে কথা বাড়াতে চায় না, তাই সেখান থেকে আশ্রমের ভিতর যেতে নেয়। পিছন থেকে রাজ বলে, আব্বে এই মায়াবতী। মায়া দাঁড়িয়ে পড়ে, পিছনে তাকিয়ে দেখে ঘাড় কাত করে রাজ তার দিকে তাকিয়ে আছে। মায়ার তাকানোর পরপরই রাজ তার হাতের 2 আঙ্গুল দিয়ে ঠোঁটের কাছে স্পর্শ করে মায়াকে একটি ফ্লাইং কিস দেখিয়ে দেয়। মায়া দেখে কিছু না বলে উল্টো ফিরে চলে আসে। রাজ সেখানে দাঁড়িয়ে বিড়বিড় করে, এই জীবনে 2 নারী আসলো, একজন পুরো বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে নাটক করে আমার যারা বেবি, আরেকজন দূরত্ব নাটক দেখায় আমার মায়াবতী। অবশেষে বাচ্চাদের সাথে খাবার খেয়ে বিদায় নিল সবাই।
সর্দার বাড়িতে রাতের খাবার খাওয়া শেষ করে রুমে এসে নাইট ড্রেস পরে ঘুমের প্রিপারেশন নিতে থাকে সোনালি। বয়স বাড়লেও শরীরের তার নেই কোনো বয়সের ছাপ। কিভাবে থাকবে এই যে এত মেইনটেন করে চলে, আবার অনেক হাই লেভেলের ড্রিঙ্ক করছে জীবনে, তাই তো রূপ যৌবন এখনো টিকে আছে তার। হ্যাঁ, আগের থেকে একটু ড্যামেজ এসেছে, মুখের লাবণ্য কমে গেছে, কিন্তু তাকে দেখলে বোঝাই যাবে না যে সে এত বড় 2 সন্তানের মা। মোহন সর্দার ঘরে এসে স্ত্রীকে আয়নার সামনে দাঁড়িয়ে এমন লুকস দেখে একটু রসিকতা শুরু করেন। সোনালির কাছে এসে তাকে পিছন থেকে আলিঙ্গন করে বলেন, আমার মিষ্টি বউ। সোনালি পিছনে ঘুরে মোহন সর্দারের বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেন। মোহন সর্দার চিত হয়ে শুয়ে পড়েন বিছানায়। সোনালি দূরে আয়নার সামনেই দাঁড়িয়ে আছে। মোহন সর্দারের দিকে তাকিয়ে বলে, রক্ষিতাদের সাথে প্রেমলীলা শেষ হয়ে গেছে বুঝি? মোহন সর্দার উঠে বসে বলেন, আরে কি বলো এসব? আমার জন্য তো তুমি আছো। কি মনে করো তুমি? তোমার কুকর্ম আমি জানি না? তোমার পিয়ের সাথে যে সম্পর্ক, এগুলো আমি খুব ভালো করেই জানি। জানোই যখন, তখন এত বলার কি আছে? তুমিও তো এক সময় আমার পিয়ে ছিলে, এখন ঘরের বউ। ওরা তো আর বউ হতে পারবে না। হ্যাঁ, সেই তোমাকে বিয়ে করে হয়েছে এক পুতুল। কোন দুঃখে যে তোমার মতো এক বিবাহিত পুরুষকে বিয়ে করতে গেলাম। মোহন সর্দার ভ্রুকুচকে বলেন, কিসের কমতি আছে তোমার? সব কিছুই তো হাতের নাগালে। সোনালি এবার ক্ষিপ্ত হয়ে বলে, কি পেয়েছি আমি? এই রান্নাবান্না, কাজকর্ম। বাচ্চা হওয়ার পর তো খালি ওদেরকে সেবা করলাম। আগে কি সুন্দর বাড়ি যেতাম, পার্টি করতাম, ফ্রেন্ডের সাথে চিল মুডে ছিলাম। এখন কোথায় সেই ফ্রিডম? মোহন সর্দার সোনালির কাছে এসে সান্ত্বনা দিয়ে বলেন, আচ্ছা শান্ত হও, তুমি চাইলে এখনো পার্টি করতে পারো। এই বাড়িতে সেই সুযোগ আছে নাকি? তোমার বড় ভাই আর তার সন্তান তো রাজ করছে এই রাজত্বে। নাম যেমন দিয়ে রেখেছে রাজ, তেমন করছেও কাজ। একটুও শান্তি পাচ্ছি না আমি। এই বাড়িটি শুধু ভাইয়ের একার না, এটা আমারও বাসা। তুমি তোমার নিজ স্বাধীনতায় থাকবে। তোমার মন চাইলে তুমি পার্টি করবে, না চাইলে না। বাধা দিলে আমি দেখে নিব। সত্যি বলছো? হ্যাঁ, এবার একটু হাসো। সাথে সাথে সোনালি হেসে দিয়ে জড়িয়ে ধরেন মোহন সর্দারকে। তার উদ্দেশ্য এই বাড়িতে পার্টি রাখার, আর এই পার্টি করতে পারলে সে বাড়িতে কিছু ধামাকা করতে পারবে, যার মাধ্যমে যারা রাজ এক হতে পারবে। সকালবেলা মায়া ব্যাগ প্যাক করতে থাকে। একটু পর তাদের ফ্লাইট। মায়া তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে ব্যাগ ভরছে। ঠিক তখনই রুমে প্রবেশ করে রাজ। রাজ এসে মায়ের রুমের দরজার সামনে দাঁড়িয়ে হালকা হেলে দাঁড়িয়ে বলে, আর ইউ রেডি মায়াবতী? কিছু সময় লাগবে, প্রায় হয়ে এসেছে বলেই ভালো করে সব কিছু খেয়াল করে মায়া। রাজ মায়ার সামনে এসে বলে, সব কিছু তো মনোযোগ দিয়ে খেয়াল করছো, আমাকে খেয়াল করে নিবে না? আপনি তো পিছন পিছন এমনিতেই চলে আসবেন, আপনাকে আর কি নিব? একবার একটু তোমার ওই রক্তমাখা হৃদয়ে আমার নাম গেঁথে নিও মায়াবতী। সত্যি বলছি, পিছন থেকে না, একদম হৃদয় লিপ্টে থাকবো। শুরু হয়ে গেছে? শেষ করতে চাও এত তাড়াতাড়ি? শ্যাট আপ অ্যান্ড লেট মি প্যাক। ক্যান আই হেল্প ইউ? নো নিড। কিন্তু আমি তো সাহায্য করব। বিরক্ত করছেন কেন? বিরক্ত হচ্ছ কেন? মায়া এবার ভ্রুকুচকে তাকালো রাজের দিকে। সাথে সাথে রাজ মায়ার ফ্লাইং কিস দেখিয়ে দিল। মায়া রাজের কলার চেপে ধরে বিছানায় শুয়ে দেয়। মায়া বিছানার কোণায় দাঁড়িয়ে রাজের কলার চেপে আছে। ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে মায়া বলে, আমাকে আপনার যারা পেয়েছেন নাকি? আমি মায়া, এটা ভুলে যাবেন না। রাজ ঠোঁট বাঁকিয়ে হেসে দেয়। মায়ার দিকে তাকিয়ে বলে, যারা বেবি আর মায়াবতী, এই দুজনের মধ্যে যদি কম্পেয়ার করা হয় তাহলে বলতে হয় তুমি ফার্স্ট মায়াবতী। আমার যারা বেবি তো কখনো আমার এতটা কাছে আসে না যতটা তুমি আসো। মায়া পাশে থাকা ছোট টেবিলে তাকায়। সেকশনে একটি ঝুড়িতে কিছু ফল আর ফল কাটা ছুরি আছে। ছুরিটি নিয়ে রাজের গলার তাক করে বলে, শুধু একবার চালাবো এই ছুরি আপনার গলার উপর দিয়ে। সাথে সাথে গলার সমস্ত শিরা উপশিরা থেকে টকবক করবে রক্তের বন্যা। রাস্তার 2 হাত উঁচু করে আয়েশের মাথায় পিছনে রেখে বলে, নাও। আমি আরাম করে শুয়ে আছি। আজ আমার ভালোবাসার জন্যই না হবে মায়াবতীর হাতে আমার মৃত্যু।
মায়া ছুরি ধরে রাজের দিকে ঝুঁকে আছে। ঠিক তখনই গেট নক করে পিয়াস বলে, গাড়ি রেডি, আমাদের পৌঁছাতে হবে, আপনারা রেডি তো? মায়া উঠে যায় ছুরি নিয়ে। রাজ ঠিক সেভাবে শুয়ে আছে। পিয়াসের দিকে ঘাড় কাত করে বলে, আমরাও রেডি, শুধু 10 মিনিট অপেক্ষা করো, আমরা আসছি একটু পর। পিয়াস চলে যায়। মায়া প্যাকিং শেষ করে লাগেজের চেইন লাগাতে থাকে, তারপর নিজেকে দেখে নেয় আয়নায়। রাজ কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ করে মায়ার বাহু ধরে মায়াকে জড়িয়ে ধরে। মায়া নিজেকে ছাড়াবার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ। রাজের এই শক্তপোক্ত শরীরে সে কিছুই করতে পারবে না। রাজ মায়াকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, মায়াবতী, আমি না যাওয়া অবধি তুমি এই বাঁধন খুলতেই পারবে না। মায়া রাজের কথা শোনে, কিন্তু সে তার জেদের সাথে ব্যর্থ শক্তি খাটাতে থাকে। রাজ মায়াকে শক্ত করে জড়িয়ে ধরেই বলে, দুষ্টুমি করতে নেই মায়াবতী, আমার অনুভূতিতে বাধা পড়ছে তো। মায়া চিল্লিয়ে বলে ওঠে, ছাড়ুন আমাকে, দম বন্ধ হয়ে আসছে আমার। দুষ্টুমি করবে না তো? শান্তিতে এভাবে থেকে আমার অনুভূতিতে ব্যাঘাত ঘটবে না তো? আমি কিন্তু তাহলে আমার প্রেমের ডোজ আরও বাড়িয়ে দিব। মায়া থেমে গেল। এই লুচুর কাছে তাকে হার মানতে হবে, তাছাড়া উপায় নেই। যেভাবে লেগে আছে। রাজ হালকা হেসে মায়ার মাথার চুলের উপর দিয়ে আলতো ঠোঁটের পরশ দিয়ে বলে, বউ অনুভূতি পাচ্ছে জান। মায়া অবাক হয়ে যায়, এই কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কিন্তু কোনো প্রতিক্রিয়া করে না। বাড়াবাড়ি করলে এই পাগলা মন্ত্রী ডোজ বাড়িয়ে দিবে। মায়ের দমে যাওয়া দেখে রাজ বলে, আর 2 মিনিট, তারপর তো আমরা ঢাকার জন্য রওনা দিব। সেখানে পদে পদে অপেক্ষা করছে তোমার শত্রু, আমার শত্রু। আচ্ছা, এত শত্রু নিঃশেষ হতে হতে আমাদের মিলন কবে হবে? মায়া চুপ করে আছে। রাজ তার মতো বকেই যাচ্ছে। মায়ার থেকে উত্তর না পেয়ে রাজ বলে ওঠে, আমার হিংস্র মায়াবতী হঠাৎ কেন অত শান্তবতী? 2 মিনিট শেষ। রাজ ছেড়ে দিল মায়াকে। বলে, তুমি এতক্ষণ ধরে কাউন্ট করছিলে, আমি ভাবলাম আমার সমস্ত স্পন্দন অনুভব করছিলে। মায়া ফিচেল হেসে বলে, মায়াকে যতটা দুর্বল মনে করেন মায়া ততটা না। বলে লাগেজ নিয়ে বের হতে থাকে মায়া। রাস্তার সোজাই থাকে। মায়া বের হওয়ার সাথে সাথে মায়ার থেকে লাগেজ নিয়ে গাড়িতে ঢুকিয়ে দেয় একজন গার্ড। রাজের লাগেজ আগেই ঢুকানো হয়েছে। এয়ারপোর্ট কিছু চেকিং করে প্লেনে উঠে বসে মায়া ও রাজ। চট্টগ্রামে আসার সময় যেভাবে করে সবাই সিটে বসেছিল, আজও সেভাবে করেই সবাই একই সিটে বসে ঢাকা যাচ্ছে। মন খারাপ করে আছে। তারা অনেক জায়গায় ঘুরেছে, কিন্তু এই 7 দিন যেন কম লাগছে তার কাছে। পিয়াস সামলাতে থাকে মৌকে। মৌ পিয়াসের বুকে মাথা রেখে বলে, আনন্দ মুহূর্ত কত তাড়াতাড়ি যায়, তাই না? চিন্তা করো না বউ, আনন্দ মুহূর্ত আরও আসবে। রাজ পিয়াসের দিকে ফিরে বলে, আর সবার আনন্দ মুহূর্ত আসলেও তোমার আনন্দ মুহূর্ত আসবে না প্রিয় বেবি। প্লেনের সবাই অট্টহাসিতে মেতে ওঠে। প্লেনের রাজ ও মায়ার লোক ছাড়া কেউ নেই। রাজ নিজের এই প্লেনের সমস্ত টিকিট নিজের নাম কেটেছিল, যেখানে বাইরের লোকজন থাকবে না। পিয়াস বিড়বিড় করে বলে, আমার প্রেমের কাবাব কি হাড্ডি, আমি করব আমার বউয়ের সাথে প্রেম? মাঝখানে খাম্বা হয়ে দাঁড়ায় আমার বস। মৌ পিয়াসের কানে কানে বলে, আরেকটু জোরে বলো, ভাইয়া শুনে তোমার কি করে দেখো। মাথা খারাপ? এই যা লাগামহীন বস, আমি টিকতে পারবো না বউ। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বাইরেই বের হয় হিয়া। চারপাশে ভালোভাবে উকি দেয়, দেখতে থাকে কোথাও রুদ্র আছে কিনা। একা একা রুদ্রের সামনে যেতে ভয় পায় সে, তাই এদিক ওদিক তাকিয়ে দেখছে। না, নেই রুদ্র। হিয়া সবার সাহস নিয়ে পিটপিট করে সিঁড়ি দিয়ে যেতে লাগলো নিজের ছোট লাইব্রেরির দিকে। ভালোভাবে আবারও চারপাশে পরখ করে লাইব্রেরির ভিতর ঢুকে দরজা ছিটকিনি দিয়ে দিল হিয়া। ছিটকিনি দিয়ে একটু শান্তির নিঃশ্বাস নিচ্ছে সে, কিন্তু হঠাৎ বন্ধ রুমের ভিতর থেকে ভেসে এলো, আমার থেকে পালানোর চেষ্টা করছিস হিয়া পাখি? দরজার দিকে মুখ করে ছিল হিয়া। রুদ্রের এমন কণ্ঠ শুনে যেন আঁতকে উঠল। রুদ্র কোথা থেকে আসলো? কাপা কাপা শরীর নিয়ে পিছনে ঘুরে দেখলো লাইব্রেরির এই ছোট রুমটির মধ্যে থাকা বুক সেলফ হেলান দিয়ে আছে রুদ্র। হিয়া চুপ করে তাকিয়ে আছে রুদ্রের দিকে। রুদ্র লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসে হিয়ার দিকে। আমার থেকে পালাচ্ছিস ভালো কথা, কিন্তু খাঁচার পাখি উড়াল দিয়ে অন্য খাঁচায় যাস না, এই রুদ্র সইতে পারবে না। প্রতিউত্তর করে না হিয়া। পিছনে ঘুরে দরজা খুলতে যায়।
রুদ্র হিয়ার হাত আটকে ধরে। হিয়া রুদ্রের ছোঁয়া পেয়ে আজ ভয় পায়। এই হাত যে কাউকে খুন করেছে। রুদ্র হিয়াকে নিজের দিকে ঘুরিয়ে বলে, কার থেকে পালাচ্ছিস তুই? তুই যার থেকে পালাবি তার থেকেও ভয়ঙ্কর রূপ দেখতে পাবি। হিয়া চুপ করে শুনল রুদ্রের কথা। ভাবতে লাগলো, সে তো রুদ্রের দুর্বলতা হয়ে তাকে বিনাশ করতে চায়। তাহলে এমন ভয় পেলে তো হবে না। সাহস নিয়ে হিয়া বলে, পালাবো কেন আমি? আমি তো শুধু অবাক হয়েছি আপনি আমার লাইব্রেরিতে। আমি তো প্রায়ই আসি এখানে। এভাবে এত সকালে আমার আগে আসেন না আপনি, তাই ভয় পেয়েছি। আচ্ছা, আপনি কি গল্পের বই পড়বেন? না, তুই পড়বি, আমি শুনবো। তোর মুখে ওই সাহিত্যিক প্রেমের বিশ্লেষণ শুনলে আমার মনের ভালোবাসা জাগ্রত হয় হিয়া পাখি। হিয়া হালকা হেসে বুক সেলফ থেকে বই নিয়ে পড়তে থাকে। রুদ্র টেবিলে 2 হাত ভাঁজ করে তাতে মাথা এলিয়ে তাকিয়ে থাকে হিয়ার দিকে। হিয়ার বইয়ের মাঝে আবদ্ধ চোখ, চশমার ভিতরে বড় বড় পাপড়ি আলা চোখ। বইয়ের প্রতিটি লাইনের সাথে সাথে চোখের দৃষ্টি পাল্টাতে থাকে, ঠোঁটের নড়াচড়ার পরিবর্তনে হতে থাকে। রুদ্র হিয়ার বলা কথাগুলো কানে নিচ্ছে না, কারণ তার মন জুড়ে হিয়ার মুখমণ্ডল বিরাজ করেছে। হিয়া বুঝতে পারছে রুদ্রের এই দৃষ্টি, কিন্তু সে পাত্তা দিচ্ছে না। সে চায় রুদ্র এখন তার প্রতি দুর্বল হোক, তারপর সে রুদ্রের থেকে ভালোবাসার ছলনা করে সব কিছু আদায় করে নিবে। ঢাকার এয়ারপোর্টে এসে প্লেন থেকে এক এক নামতে থাকে সব গার্ড। সবাই নেমে সাইড হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর প্লেন থেকে নামে রাজের পরপরই প্লেন থেকে নেমে পড়ে মায়া। পিয়াস ময়ের হাত ধরে একসাথে নামতে থাকে প্লেন থেকে। চেকিং কমপ্লিট করে মায়া, রাজ ও মো, পিয়াস এক জায়গায় দাঁড়ায়। গার্ডগুলো তাদের পিছনে দাঁড়িয়ে আছে। মায়ের দিকে তাকিয়ে রাজ কিছু বলতে যাবে, তার আগে মায়া দৌড়ে যেয়ে কোনো এক যুবককে জড়িয়ে ধরে। রাজ ও পিয়াস অবাক হয়ে তাকিয়ে আছে। পিয়াস বলেই ফেলে, এ আবার কোন চরিত্র? মায়া যুবকটিকে জড়িয়ে ধরে বলে, ডু ইউ মিস মি? যুবকটি মায়ের গালে হাত রেখে বলে, মিস ইউ লট মাই বেবি ডল। মায়া একগাল হেসে তারপর যুবকটির হাত ধরে রাজের সামনে আসে। রাজের দিকে তাকিয়ে বলে, মিট মাই উড বি মিহির। রাজ অবাক হয়ে বলে, উড বি? মায়া মিহিরের দিকে তাকিয়ে বলে, ইহা মাই ওয়ান অ্যান্ড অনলি লাভ। আপনাকে তো বলেছিলাম আমার জীবনে কেউ আছে, ওই যে চট্টগ্রামে যাওয়ার দিন প্লেনে। রাজের মনে পড়ে যায়, তার মানে মায়া এই ছেলেটির কথা বলেছিল। মায়া মিহিরের দিকে তাকিয়ে বলে, ইউ নো হোয়াট? আমাদের মন্ত্রীমশাই আমাকে পুরো জার্নিতে সাপোর্ট করেছে। আমাকে অনেক বিপদের মুখ থেকে রক্ষা করেছেন তিনি। তার জন্যই বলা যায় আমি বেঁচে গেছি। উনি না থাকলে হয়তো আমার উপর আরও অ্যাটাক হতো। মিহির সহানুভূতি প্রকাশ করে বলে, যদিও আমার বেবি ডল অনেক ব্রেভ, ও এমনিতেও সব কিছু ম্যানেজ করে নিত, কিন্তু আপনি ওকে অনেক হেল্প করেছেন। থ্যাংক ইউ সো মাচ। রাজ কোনো রিয়েকশন দেখায় না। মায়া মিহিরের হাত ধরে চলে যায়। রাজ তাকিয়ে দেখছে মায়া ও মিহিরের হাত একসাথে। তারা একই দিকে একসাথে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে। গাড়িতে উঠে মায়া মিহিরের দিকে তাকিয়ে ভিলিনি হাসি দিয়ে বলে, গুড জব। মিহির নিজেও হো হো করে হেসে বলে, তোমার মন্ত্রীমশাই তো পুরো বোম হয়ে আছে বেবি ডল। বেচারা বুঝলো না আমরা নাটক করছি। শাহামির রাজকে এত কাঁচা ভেবো না মিহির ভাই। ওনার চোখে আগুনের আভাস দেখেছি, যেটা এখন দাউ দাউ করে জ্বলবে, আর তার বেনিফিট আমার হবে। সন্ধ্যায় মোহন সর্দার আজ ক্ষেপে আছেন। তার কোম্পানির প্রমোটের জন্য একজন অ্যাক্ট্রেস হায়ার করেছিল। সে মোটা অঙ্কের টাকা দিয়েছিল, সামান্য একটু খাবার খেয়ে তার সুনাম করবে ক্যামেরার সামনে। এটাই ছিল কোম্পানির প্রমোটের বিশেষ কাজ। এটা বিভিন্ন চ্যানেলের অ্যাড হয়ে আসলে তার বেনিফিট হবে, কারণ সে এখন কোনো ডিল পাচ্ছে না। আবার ছোটোখাটো দোকান ছাড়া তার খাবারগুলো কেউ নিচ্ছে না। মোহন সর্দার তার অ্যাসিস্ট্যান্টকে জোর গলায় বলেন, কোথায় সেই মারিয়া? আমার থেকে মোটা টাকা নিয়ে পালিয়েছে কেন? অ্যাসিস্ট্যান্ট ভয় পেয়ে যায়, বলে, আসলে স্যার উনি কোনো ফ্যাশন হাউজের প্রমোট করতে গেছে, ওটা নাকি ওভার বেনিফিট। তাকে তুলে আনো না কেন? আমরা গিয়েছিলাম, কিন্তু ওই কোম্পানির সিএ অনেক পাওয়ারফুল, তাই সফল হয়নি। এখনই গাড়ি বের করো, মারিয়ার শুটিং প্রজেক্ট স্পটে।
আমি দেখতে চাই কেমন পাওয়ারফুল সিএ। বলেই গাড়ি করে বের হয় মোহন সর্দার। সোজা মারিয়া মানে প্রমোদের শুটিং স্পটে এসে দাঁড়ালো মোহন সর্দার। রাগে হুঙ্কার ছেড়ে মোহন সর্দার মারিয়ার বাহু শক্ত করে ধরে, বলে, তোকে বিছানায় নিয়ে ভালোবেসেছিলাম বলে বেশি লাই পেয়েছিস। আমার কাজের জন্য টাকা নিয়ে আবার আমার সাথে বেইমানি করছিস। মারিয়া আশেপাশে তাকিয়ে দেখে সবাই তাকিয়ে আছে তার দিকে। হ্যাঁ, এটা সত্যি যে সে মোহন সর্দারের সাথে পার্টনার হয়েছিল। ইনফ্যাক্ট মোটা অঙ্কের টাকা 2 কাজের জন্য পেয়েছে, কিন্তু এই ডিলটাকে বেনিফিট ছিল, আর এর জন্য তাকে মোহন সর্দারের থেকেও বেশি টাকা দেওয়া হবে। মোহন সর্দারকে নিজের পার্সোনাল রুমে এনে ইজি চেয়ারে বসিয়ে দেয় মারিয়া। মোহন সর্দারের কোলে বসে বলে, রিল্যাক্স সুইট হার্ট, আমি তো এই জায়গায় শ্যুট শেষ করে তোমার কাছে যেতাম। আমি তোমার কাজটাও করব। এত হাইফার হচ্ছ কেন? গুল্লি মারি তো রিল্যাক্সের। আমার কাজ বাদ দিয়ে এখানে এসেছিস কেন? ওহো হানি, ইটস কল্ড বেনিফিট। এই কোম্পানির সিএ আজ চট্টগ্রাম থেকে এসেছে। ওনার হাতে সময় কম, তাই আমাকে ডাবল পেমেন্ট করে শুটিং করতে নিয়ে এসেছে। কে শুনে কার কথা? মোহন সর্দার তড়িৎ গতিতে মারিয়াকে টানতে টানতে নিয়ে গেল নিজের কোম্পানিতে। মারিয়াকে ছুঁড়ে মারে একটি সোফার। তারপর একজন মেয়েকে বলে, ওকে রেডি করে দাও। মেয়েটি তৈরি করে দেয় মারিয়াকে শুটিংয়ের জন্য। তৈরি হওয়ার পর মারিয়া ক্যামেরার সামনে আসলে কিছু পুলিশ হাজির হয় সেখানে। ক্যামেরার পিছনে চেয়ারে বসেছিল মোহন সর্দার। পুলিশ দেখে অবাক হলেন তিনি। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তাকিয়ে আছেন সেদিকে। পুলিশ এসে মোহন সর্দারকে বলে, একটি মেয়েকে তার ইচ্ছা বিরুদ্ধে কাজ করার অভিযোগে আপনার অ্যারেস্ট করা হবে মোহন সর্দার। হোয়াট? আমি কাকে ইচ্ছার বিরুদ্ধে কাজ করাচ্ছি? আপনার মিস মারিয়াকে গুরুত্বপূর্ণ শুটিং থেকে জোর করে নিয়ে এসেছেন, সাথে করে ওই কোম্পানির পুরো দিনের কাজটা ওয়েস্ট করেছেন, তারও অভিযোগ করা হয়েছে। আপনি যার কোম্পানি ক্ষতি করতে চেয়েছেন সে এই কেস করেছে। আমি যে তার ক্ষতি করেছি অথবা মারিয়াকে ইচ্ছার বিরুদ্ধে এনেছি তার কোনো এভিডেন্স আছে? বিনা কোনো এভিডেন্সে চলে না মেহেরুন জাহান মায়া। মায়ের কাজও মায়ের ইচ্ছায় মায়ের জীবনের মেন টার্গেট। সে টার্গেট যে বাধা হয়ে আসে তার জীবন কাল হয়ে আসে এই মায়া। নামের সাথে কিন্তু কাজের মিল নেই মিস্টার মোহন সর্দার। বলতে বলতে সেখানে এন্ট্রি নেয় মায়া। মোহন সর্দার তাকায় মায়ের দিকে। মায়ের মুখে রহস্য বিদ্রুপ নিয়ে ভরা। মায়ের দিকে তাকিয়ে মোহন সর্দার বলেন, কি প্রমাণ আছে তোমার কাছে? আপনি মনে হয় দেখেননি। আপনি যখন শুটিং স্পটে এন্ট্রি নেন তখন মারিয়ার শুটিং চলছিল। সে তখন ক্যামেরার সামনেই ছিল। আপনি বয়সে বড় হলেও খেলায় কাঁচা। অবশ্য এমন ইউজলেস নারী আসক্তি পুরুষদের কি অন্যদিকে হুঁশ থাকে? আপনার আর মারিয়ার সমস্ত কীর্তিকলাপ আমাদের এই ক্যামেরায় সুন্দরভাবে সেট আছে। মোহন সর্দার চুপ হয়ে গেলেন। মারিয়া ভয় পেয়েছে যদি ভিডিও ভাইরাল করে দেয়। মায়া পুলিশদের উদ্দেশ্য বলে, নিয়ে যান আসামিকে। আমার জীবনের কাল হয়ে আসার একটা ডেমো তো তাকে দেখাতেই হবে। এনার এই কাজ আমার কোম্পানির লস হতে পারে। প্রমোট না পেলে তো আমি উন্নতি করতে পারবো না। আর আমার সাথে যেভাবে ডিল করেছে তার প্রমাণ আমার কাছে আছে, সুতরাং আমি তো তাকে শাস্তি দেবই। মোহন সর্দারকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। যাওয়ার সময় মোহন সর্দার অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। মায়া ডেভিল হাসি দিয়ে তাকায় মোহন সর্দারের দিকে। মোহন সর্দার চলে যাওয়ার পর মায়া তাকায় মারিয়ার দিকে। মারিয়ার সাথে সাথে চলে যায় মায়ার ঠিক করা শুটিং স্পটে। সবাই চলে যাওয়ার পর মায়া তার গলায় হাত দেয়। গলায় থাকা ছোট লাভ শেপের একটি লকেট সহ চেইন আছে। লকেটটি হাতে নিয়ে খুলে দেখতে থাকে। ওখানে ছোটবেলার মায়া ও শাহানা পারভিনের ছবি আছে। মায়া শাহানা পারভিনের ছবির দিকে তাকিয়ে বলে, আমি আজ পেরেছি মা, এটা একটা করে সবাইকে শেষ করে দিব। আজ মোহন সর্দার জেলে আছে। হ্যাঁ, উনি ওনার পরিবারের দাপটে ছাড়া পাবে, কিন্তু শান্তিতে থাকতে পারবে না, কারণ মন্ত্রীমশাই এখন মায়ার পাতানো ফাঁদে পা ফেলেছেন। তার কি আর হুঁশ আছে পরিবারের কথায়? বলেই ডেভিল হাসি দিতে থাকে মায়া। রাগে গজগজ করে রাতের বেলায় বাসায় ফিরে রাজ। এতক্ষণ তার কাজ ছিল। কাজ শেষ করে বাসায় চলে আসে। বাসায় এসে পুরো অবাক হয়ে যায় রাজ। সব কিছু পাল্টে গেছে। বাড়ির সমস্ত লাইট অফ করে অন্ধকারে ছোট ছোট লালবাতি জ্বালিয়ে পার্টি করছে সোনালি ও তার বন্ধু বান্ধবী। পরিবারও আছে এখানে, যারা মিলি ও মালিনী আছে সেখানে। শিয়াহিয়া নিজেদের ঘরে দরজায় আটকে বই পড়ছে। ওদের এসব ভালো লাগে না। রুদ্র বাইরে আছে। মাহমুদ সর্দার নিজের গ্রামে গেছেন, কাল আসবে।
মন টানলেই তিনি গ্রামের বাড়ি যেয়ে তার বাবার কবর জিয়ারত করে আসে। রাজবাড়ির এই অবস্থা দেখে থ মেরে দাঁড়িয়ে আছে। রাজ জানে না মাহমুদ সর্দার নেই। যারা ডান্স করছিল হঠাৎ দেখলো দরজার দিকে রাজ দাঁড়িয়ে। রাজের চোখ লাল, কপালের শিরা ফুলে আছে, কিন্তু এটা কারো নজরে নেই। যারা রাজের দিকে এগিয়ে এসে বলে, ও মাই বেবি, তুমি এসেছো, মিস ইউ লট বেবি। যারা একটু টান দিয়ে কথা বলে, যেগুলো বিদেশে ব্যবহার করা হয়। রাজ এমনি ক্ষেপে আছে, আবার এখন উটকো যারা হাজির। রাজ গুরুজনদের দেখে প্রতিক্রিয়া করে না, সোজা চলে যায় নিজের ঘরে। রাজ উপরে যাওয়ার পরই রুদ্র আসে বাড়িতে, কিন্তু রুদ্র দেখতে পায়নি রাজকে। সোনালি জারার কাছে এসে একটি ওয়াইনের বোতল ও 2টা গ্লাস দিয়ে বলেন, এটা নিয়ে যাও রাজের ঘরে। রাজের দিকে আসার জন্য এটার থেকে বেস্ট টনিক আর হতেই পারে না। আর হ্যাঁ, এই ট্যাবলেট রাজের ড্রিঙ্কে মিলিয়ে দিও। নেশার ঘরে কিছু বুঝতে পারবে না। রাজ ঘুমিয়ে গেলে তুমি ওর পাশে ঘুমিয়ে যাবে। সকালে রাজ তোমার হয়ে যাবে, কারণ সেখানে আসল ধামাকা দিব আমি। যারা খুশি হয়ে নিল জিনিসগুলো, তারপর চলে গেল উপরে। রুদ্র এদের প্ল্যান শুনে মনে মনে হাসতে থাকে। রাজ ফ্রেশ হয়ে নর্মাল বাসায় পরার ঢিলা গেঞ্জি পরেছে। ফ্রেশ হয়ে মাত্র বসে কিছু প্ল্যান করে মিটমিট হাসতে থাকে রাজ। যারা এসে রাজের গেট নক করে। রাজ তাকায় সেদিকে, দেখতে পায় শর্ট ড্রেস পরে গেটের সামনে হাতে বোতল ও ছোট ছোট ড্রিঙ্কের গ্লাস নিয়ে হাঁটু ব্যাকা করে দাঁড়িয়ে আছে যারা। গাঢ় সবুজ রঙের শর্ট ড্রেস আর পরনে হাই হিল। রাজের তাকানো দেখে যারা এগিয়ে আস্তে আস্তে বলে, সো নাও টাইম টু চিল বেবি। বলেই বোতল ও গ্লাস দুটি টেবিলে রেখে দেয়। রাজের দিকে এগিয়ে এসে চিকন কণ্ঠে বলে, ও বেবি, কতদিন তোমাকে দেখিনি। আজ আমার এই চোখে তৃষ্ণা মেটাবো। এটা তৃষ্ণা না, তৃষ্ণা। ওকে, লেট ইট বেবি। আজ আমরা একসাথে কিছু মোমেন্ট কাটাবো। অনলি আমি আর তুমি, আর কেউ না বেবি। রাজ কিছু না বলে তাকিয়ে আছে যারার দিকে। যারা বোতলের মুখ খুলে 2টি গ্লাসে ওয়াইন ঢেলে রাজের চোখের দিকে তাকিয়ে থেকে গ্লাসে একটি নেশার ওষুধ মিশিয়ে দেয়, যেটা সোনালি দিয়েছিল যারার হাতে। ড্রিঙ্ক রেডি করে যারা গ্লাসটি নিয়ে আরও একটু এগিয়ে আসে রাজের দিকে। রাজ তাকিয়ে আছে যারার স্মোকি চোখের দিকে। রাজের সামনে গ্লাস নিয়ে যারা বলে, দিস স্পেশাল ড্রিঙ্কস বাই ইয়োর লাভলি যারা। রাজ গ্লাসটি না নিয়ে তাকিয়ে আছে যারার দিকে। যারা ইশারা করে রাজকে বলে, টেক ইট বেবি, ইটস স্পেশাল ফর ইউ অ্যান্ড মি। রাজ এবার যারার হাত থেকে ড্রিঙ্কের গ্লাস নেয়। যারা খুশি হয়ে তাকিয়ে থাকে। রাজ নিজেও তাকিয়ে আছে যারার দিকে। রাজ গ্লাস এনে নিজের মুখের সামনে ধরে বলে, দিস স্পেশাল ড্রিঙ্ক বিলং টু মাই যারা বেবি, রাইট? ইয়েস, দ্য স্পেশাল ড্রিঙ্ক শুড গোজ টু মাই স্পেশাল যারা বেবি। বলেই সমস্ত ওয়াইন যারার মাথার উপর ঢালতে থাকে। রাজ হঠাৎ ওয়াইনের আক্রমণ বুঝে উঠতে পারে না। যারা চোখের পিটপিট করে তাকিয়ে থাকে রাজের দিকে। রাজ গ্লাসের ড্রিঙ্ক ঢেলে শেষ করে টেবিলের উপর গ্লাস রাখে। যারা বলে ওঠে, তুমি আমাকে ভেজালে কেন বেবি? অ্যাকচুয়ালি তোমাকে ভেজানোর এর থেকে বেটার অপশন আমার কাছে নেই বেবি। যারা আর কিছু বলবে তার আগে রাজ চিল্লিয়ে বলে, নাও গেট লস্ট। যারা বোতল ও গ্লাস নিয়ে বের হয়। সিঁড়ি দিয়ে নামার সময় দেখতে পায় রুদ্র সিঁড়ি দিয়ে উপরে উঠছে। রুদ্র যারার দিকে তাকিয়ে দেখে যারার মাথার চুলগুলো ভিজে আছে। বিদ্রুপের সুরে রুদ্র বলে, পারলি না তো? আগে জানতাম পারবি না। আসলে কি বলতো, আমরা ছেলেরা তোদের মতো মেয়েদের ভোগ্য মনে করি, আর মায়াবী দেখতে মেয়েদের নিজেদের উত্তরাধিকারী মনে করি। এটা না বুঝেই তোদের মতো যেসব মেয়েরা ঢলে পড়িস তারা ভুগতে থাকিস। ও সেটা, তুমি তোমার মিশন দেখো। তোমার হিয়াকে তো তুমি তোমার দিকে ফেরাতেই পারো না, আবার আমাকে বলো আমার পাখি আমার খাঁচাতে থাকবে, তোকে ভাবতে হবে না। বলে নিজের ঘরে চলে যায় রুদ্র।